এবার মানে যে ব্যাপারটা হয় আর কি, যে আমরা যদি এথিক্স ইন্টিগ্রিটির এই ব্যাপারগুলো দেখতে যাই, এখানে আমাকে দুটো জিনিস বুঝতে হবে, যে এইটা সবসময় কিন্তু মানে যেটা হওয়া উচিত ফেয়ার অ্যান্ড জাস্ট সেরকম ভাবে হচ্ছে না। আমরা হয়তো কখনো ল নিয়ে আসছি, কখনো ল তৈরি করছি, তার উপরে ভিত্তি করে কাজ করার চেষ্টা করছি বা কাজ হচ্ছে, এরকম ব্যাপার অনেক থাকে। যেমন সেরকম একটা উদাহরণ আমরা দেব, সংসারে শুনতেন না ও পুরুষের ভূমিকা। একটু ওপর নিচ হয়ে যাচ্ছে, হাতে টাচ স্ক্রিন তো টাচ লেগে। সংসারের নারী ও পুরুষের ভূমিকা। এবার যে মানে কতটা, যেমন ধরুন আমাদের কিছু কিছু সমাজের মধ্যে ব্যাপার আছে রোল বেসড, জেন্ডার বেসড রোল, যেটা ইউপিএসসির আপনি ফার্স্ট পেপারের মধ্যে যেটা সোসাইটি রয়েছে সেখানেও কিন্তু পাবেন। জেন্ডার বেসড রোল বলতে যে আপনারা দুজনেই চাকরি করছেন সফটওয়্যার, একটু লেখাটা একটু ভুল হয়ে গেল, ঠিক করে দিন। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বলছি যে আপনারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সফটওয়্যার ফার্মে কাজ করছেন, দুজনেই সকাল ধরুন ওই 10টা থেকে বিকেল 5টা অফিস করছেন, দুজনেই বাড়ি ফিরছেন রাত্রি 8। তো রাত্রি 8টার পর বাড়ি ফেরার পরেও মানে হাজব্যান্ড হিমসেলফ ইজ অ্যাওয়্যার অফ দ্যাট যে বউ এখন আমার সঙ্গে অফিস করে ফিরছে বা অন্য কোম্পানিতে চাকরি করে ফিরছে। কিন্তু এসে হাজব্যান্ড কি জিজ্ঞেস করবে, রান্না হয়েছে? কারণ হাজব্যান্ড কি জানে না বউ চাকরি করতে গিয়েছিল, সেও ওই 8টার সময় ফিরেছে, সারাদিনে অফিসে গুতগুতি করে বা ওই বাসে গুতগুতি করে যাতায়াত করেছে, কথা কাটাকাটিও হয়েছে হয়তো কারোর সঙ্গে, এক্সস্ট হয়ে রয়েছে। তাহলে সে যখন বাড়িতে এসে যদি জিজ্ঞেস করতে পারে রান্না হয়েছে, তার মানে একটা জিনিস কিন্তু বোঝাই যাচ্ছে, আওয়ার সোসাইটি হ্যাজ অ্যাট্রিবিউটেড দ্য রোল অফ হাউসকিপিং অন দ্য উইমেন। বোঝা গেল কি গেল না? হাজবেন্ড নিজে এসেও তো একদিন রান্না করে বলতে পারে যে আমি রান্না করে গেছি। অবশ্য আমি এই বিষয়ে বেশি জ্ঞান দিতে চাই না, কারণ কি আমার অবস্থা আরো খারাপ। তারপরে হচ্ছে যেমন ধরুন আমার ওয়াইফ কি জিজ্ঞেস করতে পারে হাজবেন্ডকে, ইলেকট্রিসিটি বিল পে করেছো, বাজার এনেছো? বোঝা গেল? তার মানে আমাদের সমাজের ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে ডিসিশনস মেকিং এর ব্যাপারটা থাকে, সেখানে মেজর ডিসিশনস অ্যাট্রিবিউটেড হচ্ছে মেন, আর মাইনর ডিসিশনস অ্যাট্রিবিউটেড টু উইমেন। তার মানে কি, একটা উদাহরণ দিই, একটা হয়তো গাড়ি কেনা, 4 হুইলার গাড়ি, ওয়াইফ অনেকদিন ধরেই বলছে, এবং ওয়াইফ চাকরি করেন, এমনি না যে ওয়াইফ চাকরি করছেন না, ওয়াইফ চাকরি করার অবস্থাতেই বলছে, অনেক ধরে তিনি বলছেন এটা 4 হুইলার কিনি, মাইনেটাও ভালো আছে, ইএমআই দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটার ফাইনাল সে ইয়েস অর নো এটা বলবেন হচ্ছে হাজবেন্ড। যদি আপনি আজকে আমাদের অম্বানি কাকুকে দেখেন, মুম্বাই ইন্ডিয়ান্স টিমের সঙ্গে সেটা ম্যানেজমেন্ট সবকিছু কে রক্ষণাবেক্ষণ বা দেখছেন কে, ওনার স্ত্রী বা পত্নী, ওয়াইফ দেখছেন। কিন্তু টিমটা কেনা, সেটাকে নিয়ে প্লেয়ার চুজ করার সময় খেলা বা করা, এর পুরো ফাইনাল ডিসিশন, বা যদি ধরুন আপনি
মুম্বাই ইন্ডিয়ান্সের পুরো ডিসিশনসই ওনার ওয়াইফ নিচ্ছেন, কিন্তু কাকু কি কি ডিসিশন নিচ্ছে আপনারা জানেন? 10টা কোম্পানি রয়েছে, না সরি 300টা কোম্পানি রয়েছে, 300+ কোম্পানি রয়েছে, ছোট বড় এটা ওটা সেটা সব মিলিয়ে। তো 300+ কোম্পানির সমস্ত রকম ফিনান্সিয়াল থেকে শুরু করে মেজর ডিসিশন কি নিচ্ছেন তিনি। আর যখনই কোনো উইমেনকে বলা হচ্ছে যে ঠিক আছে আপনি ডিসিশন নিচ্ছেন, দিয়ে তাদের না একটা ইলুস্ট্রেশনের মধ্যে রেখে দেওয়া হচ্ছে, কিরকম ইলিউশন, যে ইউ আর দ্য ডিসিশন মেকার, ঠিক আছে, কিন্তু আসলে কাজে জানুন সমাজে উইমেনের রোল আর জায়গা খুব কম। ইভেন ইফ তিনি জব করছেন, রান্না করে কে করে দেবে, বৌমা চাকরি করতে গেলে, হ্যাঁ সংসার কে সামলাবে, বা অনেকে বলতে পারেন না স্যার আমাদের বাড়িতে আমি রান্না করি, আমাদের বাড়িতে আমার বাবা রান্না করে, মা চাকরি করতে যান। সেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অকেশন, ওয়ান্স ইন এ ব্লু মুন। হয়তো 1 লাখ বাড়িতে একজনও বা একজন বা দুজন হয়তো পাওয়া যাবে যেখানে হাজবেন্ড রান্না করছে। কেন স্যার, আমি তো দেখেছি বউয়ের সামনে হাজবেন্ড কথা বলতে পারে না। সব ঠিক আছে, ধরুন একটা হাউস কেনা হবে, অনেকেই তো ভাড়া বাড়িতে থাকেন, একটা হাউস কেনা হবে, ফ্ল্যাট কেনা হবে, বা হয়তো জায়গা কেনা হবে। ওয়াইফ যতই চেষ্টা করুক, হাজবেন্ড ফাইনাল না বললে হচ্ছে না। এবারে এর অনেক আপনি বলতে পারেন না স্যার এটা নয়, আমি এইখানে এইটা দেখেছি, এখানে ওইটা দেখেছি। হ্যাঁ, বউও আইএএস, হাজবেন্ডও আইএএস। বউও আইএএস, হাজবেন্ডও আইএএস হলে কি হতে পারে? নর্মালি এই কেসগুলোতে দেখা যায় যে দুজনেই কাজ করছেন, দুজনেই সমান পদমর্যাদা, সমানই সবকিছু, কিন্তু বউ যখনই নিজের মতমর্জি চালাতে শুরু করবেন সঙ্গে সঙ্গে সম্পর্ক যাবে ডাইলিউশনের দিকে। তো জেন্ডার বেসড রোল, যদিও বিভিন্ন ল, বিভিন্ন রেগুলেশনস, বিভিন্ন কিছুর মাধ্যমে মহিলাদের অনেকটা সশস্ত্রীকরণ করা হয়েছে, যেটাকে বলে উইমেন এম্পাওয়ারমেন্ট। ইউপিএসসির একটা ফার্স্ট পেপারের খুব ভালো টপিক হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। উইমেন এম্পাওয়ারমেন্টের উপর কখনো এসেও লিখতে আসে, কিন্তু এই উইমেন এম্পাওয়ারমেন্টের দরকার যে কেন পড়লো? বিকজ দে আর নট এম্পাওয়ার্ড। তারা সিদ্ধান্ত নিতে পারেন না, তারা কোনো ডিসিশন, মানে একই ব্যাপার ডিসিশন সিদ্ধান্ত, তারা সংসারে ভালো হবে খারাপ হবে সেই ধরনের কিছুই তারা করতে পারেন না। কারণ কি? সিম্পল, কারণ সিম্পল, যে তাদের সমাজ সেই জায়গাটা স্বীকৃতি দেয়নি। তাহলে এই যে দেখুন অ্যাজ এ হোল সমাজের ভ্যালু, অ্যাজ এ হোল সমাজের ভ্যালু হচ্ছে কি মহিলাদের কম ক্ষমতা, কম যুক্তি, কম বুদ্ধি, এই সমস্ত মধ্যে রেখে দেবো। এমনকি মহিলাদের শিক্ষিত পর্যন্ত করা হয় না। এবং আমার অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে যারা কিনা মানে এরকমও বলেছে ফোন করে যে স্যার আপনি তো কমই ফিস নিচ্ছেন, কিন্তু কি করব, আমার ভাই হলে আমার বাবা না বলতো না। তো ভাই হলে ওনার বাবা না বলতেন না, উনি বলে ওনার বাবা ওনাকে না বলে দিচ্ছেন যে না পড়াবেন না। তো এই যে স্টিরিওটাইপ করে ফেলা হয়েছে সমাজের দিক থেকে, প্যাট্রিয়ার্কি ইজ দ্য ফিচার অফ দ্য সোসাইটি, মানে পুরুষতান্ত্রিক সমাজ, এবং সমাজ সেটাকে মেনেও নিয়েছে। আপনি দেখবেন যে শুধু নাতি হোক, এটা যে একজন ছেলে চাইছেন বা সেটা নয়, মানে সেটা অনেক মেয়েও চায়। আমি দেখুন সবাইকে জেনারেলাইজ করব না, কিন্তু ওভারঅল ছেলে চাইছেন, এটা কিন্তু শুধু ছেলেরা না, অনেক সময় সন্তানের মাও চাইছেন যে তার ছেলেই হোক, যদি তিনি জানছেন না বা গর্ভবতী হয়েছে, তো তিনিও চাইছেন ছেলেই হোক, মেয়ে না হয়। তার মানে পুরুষ চাইল্ডের প্রতি যে একটা এক্সট্রা কেয়ার বা অ্যাটিটিউড, হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের প্যাট্রিয়ার্কির একটা বড় পরিচয়। এবং সোসাইটি যখন এই ভ্যালুটাকে অ্যাডমিট করেছে বা অ্যাজ এ হোল অ্যাকসেপ্ট করেছে, দিয়ে এটাকে এথিক্স করার চেষ্টা করছে, আমরা তখন বিভিন্ন ল, রুলস, রেগুলেশনের মাধ্যমে এই ধরনের কিছু চিন্তা ভাবনাগুলোকে দূর করার চেষ্টা করছি। তো এইখানে সোসাইটির কিছু কিছু অ্যাকসেপ্টেড বিলিফ আছে, মানে বিলিফ মানে কি, ইউ নো সামথিং ইজ ট্রু। দেখুন বিলিফ কথাটা মধ্যে কিন্তু অনেক রকম ডেফিনেশন হয়ে যাবে। বিলিফ মিনস there is something
you know that is true even if that may be not the case. আমি কোনো জিনিসকে সত্যি বলে মনে করছি কিন্তু সেটা সত্যি নাও হতে পারে। যেমন আমি মনে করি কি আমার বাবা সব পারে, কিন্তু সত্যি কি আমার বাবা সব পারেন না। তার একটা ক্ষমতা আছে, তার একটা সীমানা আছে। তিনি যতটা তার বেস্ট অফ পসিবল এবিলিটি তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, পড়াশোনা করিয়েছেন, টাকা খরচ যতটা পেরেছেন করেছেন, যার মধ্যে তার মধ্যে শিখেছি। আমি হয়তো আরো চেষ্টা করলে আরো বেশি শিখতে পারতাম। তো নিজেরই গাফিলতি নিজেরই ফাঁকি। তো এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে, যে আমি বিলিভ করি সামথিং ইজ ট্রু বাট দ্যাট মে নট বি দ্য কেস, এরকমও কিন্তু সমাজে অনেক ব্যাপার আছে। যেমন ধরুন অনেকে বলেন কি যে না ভগবান আছে, আছেন ঠিক আছে, তার বিলিভ। কিন্তু মানব চক্ষে বা স্বচক্ষে মানে এটা একটা খুব বড় তর্কের বিষয়, কে আছে বা নেই তর্কে আমরা যাব না। আমি যেটা বলছি বিলিফ বোঝানোর জন্য, জাস্ট উদাহরণ দিচ্ছি। I know there is something is true but that may not be the case. তো এই যে বিলিফ গুলো তৈরি হয়েছে যে মানে পুরুষরা নারীদের থেকে বেশি শক্তিশালী, পুরুষরা সমাজ শাসন করে, পুরুষরা এই করে, পুরুষরা ওই করে, এই যে একটা বিলিফ সিস্টেম মানুষের মধ্যে ঢুকে গিয়েছে, দ্যাট মে নট বি দ্য কেস, সেটা সত্যি নাও হতে পারে, অনেক ক্ষেত্রে সত্যি নয়ও। তারপরে আমরা এগোই। রোল বেসড অন জেন্ডার হলো, এবং সোসাইটি রেজিস্ট দ্য চেঞ্জ। যখনই এরকম কোনো কিছু আসছে, যেমন ধরুন লোকসভায়, এমনি তো আপনারা জানেন বিধান মানে ওই ইয়েতে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটিতে 1/3 সিট ইজ রিজার্ভ ফর উইমেন। কেন লোকসভায় নয়, কেন মহিলারা কি এমপি হওয়ার যোগ্য নয়? নাকি 1/3 রিজার্ভেশন দিলে হবে না? তার কারণ হচ্ছে 1/3 রিজার্ভেশন যদি দেওয়া হয় তা 545-এর মধ্যে, 540-এর মধ্যে 1/3 মানে কত? 180। 3×18 = 54, 540। তো 180 আর ধরুন ওদিক থেকে 2 বাতি, তার মানে 181 খানা এমপি হ্যাজ টু বি উইমেন। তাহলে কতজন পুরুষ এমপির জব চলে যাবে? 181টারই যাবে। পুরুষরা কি এটাকে সহ্য করবে না করতে দেবে? আপনার মনে হয় নরেন্দ্র মোদীজি সমগ্র ভারতের ইত্যাদি ইত্যাদি কত সব বিজ্ঞাপন দেখি তাদের ভক্তরা লিখে ফেসবুকে বা এসব জায়গায় দিয়ে থাকে, কিন্তু তারা কেউ কোথাও এই কথাটা বলে না। এমনকি আমাদের যদি রাজ্যের কথা আপনি দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী 213 খানা আসনে তিনি জয়লাভ করেছেন, মানে তিনি বলতে তার পুরো দল, কিন্তু তিনিও কিন্তু বলছেন না যে আমরা 1/3 আসন মহিলাদের জন্য রাখবো, ইভেন ইফ শি ইজ এ উইমেন চিফ মিনিস্টার। কেন বলছেন না? কারণ এবার তো তাকে কেউ আটকাতে পারে না। যদি 300 ধরে নিই, 2/3 মানে কি 200, 200 তো তার কাছেই আছে, 2/3 মেজরিটি তো তার কাছেই রয়েছে। শুধু মেজরিটি মানে 50% + 1 নয়, 2/3 মেজরিটি আছে। তাহলে তিনি কেন করছেন না? সিম্পল কনসেপ্ট যে সোসাইটি রেজিস্ট দ্য চেঞ্জ, সমাজ এই চেঞ্জটাকে আনতে চায় না। যেমন নাবালিক মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়, 18 কমে 17-16 বিয়ে দিয়ে দেওয়া হয়, আইন বানিয়ে গ্রেফতার করে সব কিছু করে চেষ্টা হয়ে গেল, কিছুতেই কিছু হলো না। তারপর কি হলো? তারপরে বলা হলো যে মেয়েকে যদি 18 বছরের পরে বিয়ে দাও 25,000 টাকা দেবো। ও আচ্ছা, টাকা পাওয়া যাবে। আবার বিয়ের সময় 25,000 টাকা দেবো, মানে কন্যাশ্রী 25, বিয়ের সময় 25, 50,000। আচ্ছা আচ্ছা, তাহলে থাক। আমার নিজস্ব আত্মীয় রয়েছেন একজন, তার বিয়ে অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে, শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলে 25,000 টাকা পাওয়া যায় বলে তার বাবা তাকে আরো 2 বছর পড়ালেন বাড়িতে রেখে। যেই গ্রাজুয়েশন হলো, সরকার থেকে 50 পাওয়া গেল, সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল। তার বাবা তাকে বছর 2 আগে বিয়ে দিয়ে দিতেন, মানে 18 পরেই দিতেন, কিন্তু 21 অব্দি রাখতেন না বাড়িতে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে ইনসেন্টিভ মে চেঞ্জ ইউর ভ্যালুজ, incentives may change your values but society will always resist the change। এটা আপনাকে মাথায় রাখতে হবে।
তারপরে আমরা দেখি নেক্সট টপিক, ইফ দ্য ভ্যালু চেঞ্জেস উইথ টাইম। তো ভ্যালু চেঞ্জেস উইথ টাইম, কাল থেকে একটা উদাহরণ দিন কেউ। Do you think 3 তালাক এগুলো value will change with place? যদি সময়ের সঙ্গে মূল্যবোধ পরিবর্তন হয় তাহলে কি আপনি মনে করেন যে জায়গা পরিবর্তন হলেও মূল্যবোধ পরিবর্তন হয়? ডু ইউ থিঙ্ক সো? হ্যাঁ স্যার, উদাহরণ দিতে হবে, এথিক্স এটাই এটা ব্যাপার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, উত্তর পূর্ব ভারতে যে রীতিনীতিগুলো প্রচলিত আছে ওইগুলো ওখানকার ভ্যালু যেটা বলছে সেটাই। এবার সেই ভ্যালুটা যদি আমাদের এখানে হয় সেটা কিন্তু গ্রাহ্য হবে না। কিরকম উত্তর পূর্ব ভারতের একটা ভ্যালুর নাম দিন। কুকুরের মাংস। ইন নর্থ ইস্ট ইন্ডিয়া কুকুরের মাংসের ইংলিশ তো আমি জানি না। আচ্ছা ওটাই লিখে, ঠিক আছে স্যার। হ্যাঁ বলুন। সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা ওখানে যতটা জনপ্রিয় কিন্তু এখানে অতটা জনপ্রিয় হবে না। না এখানেও লোকজন খায়, মানে আমি বলতে চাইছি একদম ফুল চেইন। হ্যাঁ লোকজন খায় ঠিকই, কিন্তু এখানে কিন্তু অতটা মানে দেখতে গেলে যে সাধারণত এখানকার মানে মানুষরা ওইটাকে নেয় না ভালোভাবে, পুরো সোসাইটি মেনে নেয় না। না ইডলি ধোসার উদাহরণটা আমি ঠিক অ্যাকসেপ্ট করবো না। আর কিছু অন্য কিছু চিন্তা আপনি ঠিক, কিন্তু আমি কোনো কারণে নিচ্ছি না। কেন কি লোকে ইডলি ধোসা সারা ভারতবর্ষ নাম জানে, সারা ভারতবর্ষে ইডলি ধোসা খাওয়া হয়। আপনি বলতে পারেন যে ধোসার টেস্টটা আলাদা, যেটা ওখানে খাওয়ানো হয় নারকেল তেল বা এরকম কিছু হয়তো ব্যবহার করা হয়, আর এখানে সেটা করা হয় না। এখানে আমরা আমাদের ওই পাম তেল বা নর্মাল তেল দিয়ে ব্যবহার করি, কিন্তু আদারওয়াইজ আমি নিচ্ছি না। আর কিছু এক্সাম্পল? স্যার নর্থ ইস্টে বিয়েতে এখানে যেমন কি হয়, মানে কন্যাপক্ষ এর বাড়িতে আসে, তো ওখানে উল্টো উল্টো জিনিসটা হয়। না সেটা নর্থ ইস্ট না, সেটা ভারতবর্ষের বিভিন্ন উপজাতির মধ্যে এই জিনিসটা রয়েছে। বিয়ের পর ছেলে যায় মেয়ের বাড়ি থাকতে। ওটা যেটা আপনি বলছেন ওটা ডিউ টু চেঞ্জ অফ কালচার ভ্যালু চেঞ্জেস, ওটা এর উদাহরণ না, মানে ওটা প্লেস অনুযায়ী চেঞ্জেস না। নর্থ ইস্টের লোক যদি আজকে বা ওই উপজাতির লোক আজকে ব্যারাকপুরে চলে আসে, তারা এখানে কোনো একটা জায়গায় বসতি স্থাপন করেন, তারাও সেম জিনিসটাই করবে। প্লেসের জন্য ওইটা চেঞ্জ উদাহরণ হবে না, ওটা কালচারাল, বেসড অন কালচারাল ভ্যালুস ওটা চেঞ্জ হচ্ছে। আপনারা এগুলো পড়েন না নাকি? এবং কমন জিনিসগুলো আপনাদের পড়া থেকে আলোচনা করুন, আপনাকে বেশি তো যেতে হবে না। ব্রেন কাজ করতে শুরু করবে কিছুদিন পরে, ব্রেনটা ঠিক বুঝতে শুরু করবে কোথায় কি উদাহরণ লাগবে। যেমন সেকুলারিজম, ভারতবর্ষে সেকুলারিজম, বাংলাদেশ ইসলাম, পাকিস্তান ইসলাম, আফগানিস্তান ইসলাম, সৌদি আরবিয়া, কুয়েত, ইংল্যান্ড ইসলাম। স্যার ধর্ম কি ভ্যালুর মধ্যে পড়বে? সোসাইটি তো অ্যাকসেপ্ট করছে। আমি সেকুলারিজম বলছি, আমি মানে ধর্মটার কথা বলছি না। সেকুলারিজম মানে কি? আমরা ধর্মের কথা ভ্যালুর কথা যাচ্ছি না, ধর্ম তো বিলিফের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা ধর্মের কথা যাচ্ছি না। আমরা বলছি ধর্ম নিরপেক্ষতা ইজ এ ভ্যালু। তো সেইটা সবাই অ্যাকসেপ্ট করছে না, প্লেস অনুযায়ী চেঞ্জেস হচ্ছে। এবার আপনি ইংল্যান্ডে যাবেন, ওরাও সেকুলার বলছে, কিন্তু ওভারঅল জনগণ বেশি হচ্ছে ক্রিশ্চিয়ান, বা আমেরিকাতেও তাই। ওরা স্টেট রিলিজিয়ান বলে কিছু রাখছে না, কিন্তু জায়গা চেঞ্জ হলে সেখানে স্টেট রিলিজিয়ান হচ্ছে। পাকিস্তানে ব্লাসফেমি লজ রয়েছে। আপনি ইসলাম বা তাদের মানে ধর্মগুরুদের সম্পর্কে, মানে ইসলামের ধর্মগুরু সম্পর্কে কিছু বললেই কোর্টে কেস হয়ে ফাঁসি হয়ে যাবে, ঠিক আছে? এরকম ব্যাপার আছে অনেক। তো যাক সেটা আলাদা বিষয়। ঠিক সেরকম ভাবে যেমন সেকুলার কান্ট্রি হচ্ছে, তেমনি ভাবে কনজারভেটিভ কান্ট্রি হচ্ছে, লিবারাল কান্ট্রি হচ্ছে। বুঝে গেল?
আবার আপনি বিয়ের কথাটা বললেন, সেটাও নেওয়া যেতে পারে একটা অন্য এক্সাম্পল দিয়ে। কেন স্যার আমি যে এক্সাম্পল দিচ্ছি তখন নিচে না নিজে এক্সাম্পল দিলে নেওয়া হবে? চলুন আমিও এক্সাম্পল দিচ্ছি, যদি আপনাদের মনে হয় যে না এটা নেওয়া যাবে না তাহলে বলতে পারেন। যেমন সাউথ ইন্ডিয়ায় না কাজিন ম্যারেজ অ্যালাউড আছে, মানে ওখানে ধরুন মাস্তুতো পিস্তুতো ভাই বোনেদের মধ্যে বিয়ে হয়, যেরকম যেটা ইসলামে মুসলিমদের মধ্যেও হয়। মুসলিমদের মধ্যে বিয়েটা আমাদের ব্যারাকপুরেও হয়, যদি সেরকম মাস্তুতো পিস্তুতো হয়, সেরকম ভাবে আবার সাউথ ইন্ডিয়াতে হয়। কিন্তু নর্থ ইন্ডিয়াতে কাজিন ম্যারেজ অ্যালাউড নেই, হিন্দুদের মধ্যে বলছি। তারপরে আমরা একটা বেশ উদাহরণ দিই, কালচারাল প্র্যাকটিস, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। কালচারাল প্র্যাকটিস যেগুলো রয়েছে, স্যার বলুন। কাজিন ম্যারেজ যেটা এখন শুধু মানে ওই পার্টিকুলার একটা জায়গায় সেটা প্রচলিত আছে তা না, এখন তো কম বেশি সব জায়গায় এটাই হচ্ছে, হিন্দুদের মধ্যেও হচ্ছে এবং হ্যাঁ, সোসাইটি কিন্তু সেটাকে ওভারঅল সমাজ তাহলে মেনে নিচ্ছে না। হচ্ছে হচ্ছে অস্বীকার করছি না, কম কিন্তু বেশি উদাহরণ, তো হ্যাঁ বলুন, আপনি একটা দুটো উদাহরণ দিন যে আপনার বাড়ির পাশে হয়েছে বা আপনার জানাশোনার মধ্যে হয়েছে সেরকম কিছু। কাজিন ম্যারেজ। তো উদাহরণ তো দিতে হবে, নাহলে তো কি করে অ্যাকসেপ্ট কি করে করবো? হ্যাঁ স্যার, এরকম হয়েও থাকে এবং মেনেও নিচ্ছে। এখন কিছু করার নেই না, বিয়ে শাদী তো করে ফেলেছে। কিন্তু এটা হচ্ছে আমি যদি একটা পার্টিকুলার একটা মানে আমার এলাকা আমার বাড়ির পাশের একটা উদাহরণ, সেটা তো আপনি অ্যাকসেপ্ট করবেন না, কারণ এবং এই ইউপিএসসিও করবে না। আমার বাড়ির পাশেরটা দিলে তো হবে না, কিন্তু আমার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যে সেটা হচ্ছে কম বেশি, সেটা আমি উদাহরণ হিসেবে দিতেই পারি যে ওয়েস্ট এক্স্যাক্টলি। বেঙ্গল। হ্যাঁ, এটার কোনো উদাহরণ এটা এমন দিতে হবে যেটা হয়তো নিউজ পেপারে ছাপা হয়েছে, অল ইন্ডিয়া লেভেলে জায়গাটা জিনিসটা হয়েছে, সারা ভারতবর্ষ মোটামুটি শুনেছে বা জানে, বা যারা নিউজ পেপার পড়ে তারা জানে, ভারতবর্ষ কি করে জানবে? আপনাকে এক্সাম্পল যখন দিতে হবে, আমি যখন ইডলি বা ধোসা বলছি সবাই চেনে, কিন্তু ইডলি বা ধোসা জানে। তারপরে আমি যখন বলছি যে সেকুলারিজম, সবাই কিন্তু জানে। দেখুন উদাহরণগুলো আপনাকে ওইভাবে আসতে হবে। আপনি শুধু আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে স্যার, হ্যাঁ হচ্ছে, কিন্তু ওর ওই রকম কোনো ভ্যালিডিটি আপনি দিতে পারছেন না। বুঝুন ব্যাপারটা, আমি আপনাকে কম বা আপনি কম জানেন আমি বেশি জানি সেটা প্রমাণ করার লক্ষ্য না। লক্ষ্যটা হচ্ছে যে আপনি এমন একটা উদাহরণ দিন যেন সবাই শুনেছে। যেমন ধরুন কালচারাল প্র্যাকটিস যদি চেঞ্জ হয়, ভ্যালুও চেঞ্জ হয়। কিরকম ভাবে? ওই যেমন আমাদের সনিল বললেন কি, যে কিছু কিছু জায়গা আছে, মানে শুধু নর্থ ইস্ট বলবো না, কিছু ট্রাইবাল উপজাতি শ্রেণী রয়েছে যেখানে ছেলে বিয়ের পর মেয়ের বাড়ি থাকতে যায়। দ্যাটস ওকে, এটা নেওয়া যেতে পারে। এটা ওভারঅল ইন্ডিয়াতে মোটামুটি স্বীকৃতি লাভ করেছে। হ্যাঁ, ট্রাইবাল ওয়ে অফ লাইফ, ট্রাইবাল ওয়ে অফ ম্যারেজ। ওখানে আবার পণ দেয় হচ্ছে মেয়ের বাবাকে দিতে হয়, ছেলে দেয় আর কি, তবে গিয়ে বিয়ে হয়। তারপরে আমরা কাজিন ম্যারেজটা বলতে পারি, কাজিন ম্যারেজটাও কালচার চেঞ্জ হচ্ছে কিছু, তো সেখানেও চেঞ্জ হচ্ছে। তারপরে ধরুন আমরা বলতে পারি কি, আরো কিছু উদাহরণ যদি আসে তখন বলবেন। তো এইভাবে বিভিন্ন মানে আপনাকে উদাহরণ দিয়ে আমি আপনাকে এইটা বোঝাতে চাইছি যে যখন জিনিসগুলো চেঞ্জ হয় তখন তার একটা ওভারঅল ভ্যালুর ওপরও এফেক্ট পড়ে। কালচারের জন্য, প্লেসের জন্য, প্লেস টু প্লেস চেঞ্জেস হয়, এরকম ভাবে আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে why value changes with time। যদিও কালকে আমরা আলোচনা করেছি তবু একটু লিখে দিই, why value changes with time। সময়ের সঙ্গে ভ্যালু কেন চেঞ্জ হয়? তো প্রথম কথা হচ্ছে মডার্নাইজেশন। মডার্নাইজেশন মানে আধুনিকীকরণ হচ্ছে। ধরুন ইনক্রিজিং এডুকেশন, আগে মানুষ অতটা শিক্ষিত হতো না, কিন্তু এখন মোটামুটি স্কুল কলেজ খুলে আগের তুলনায় তো বেশি সংখ্যক শিক্ষিত হচ্ছে, হয়তো সবাই হচ্ছে না। তারপরে স্ট্রাকচারাল ডাইনামিক্স, বিভিন্ন শাসক দল যারা এখানে এসছে, মানে আমি
এর কথা বলছি, যেমন ধরুন ব্রিটিশরা এসছে, তার আগে মুঘলরা এসছে, তাদের যে সমাজের স্ট্রাকচার, তাদের যেরকম হ্যাঁ না যা এরকম ব্যাপার যেগুলো ছিল আর কি। তারপরে হচ্ছে ধরুন মানে প্রথমে হিন্দু শাসন চলতো, তারপরে ইসলামের শাসন বা মুসলিম শাসন আসলো, তারপরে আসলো খ্রিস্টান এরা, মানে ব্রিটিশ আর কি। এই যে একটা চেঞ্জেস আসছে। তারপরে যদি আমরা প্লেসের কথা বলি, প্লেস চেঞ্জেস, প্লেস যদি চেঞ্জের কথা বলেন তাহলে আপনি বলতে পারেন জিওগ্রাফিক্যাল এরিয়া, জিওগ্রাফিক্যাল এরিয়া চেঞ্জ হচ্ছে। বাকি তো কালচারাল চেঞ্জ তো আমি লিখলামই, এলাকা চেঞ্জ হলে কালচারাল চেঞ্জও আসে। আর সোসাইটি চেঞ্জ, এরকম ভাবে বিভিন্ন গুলো হয়। যেমন ধরুন সার্টেন সিচুয়েশন চেঞ্জেস ভ্যালু, কিছু কিছু অবস্থা এমন তৈরি হয়ে যায় যার ফলে নিজের মূল্যবোধকে ত্যাগ দিতে হয়। একটা উদাহরণ দিই, উদাহরণ তো অবশ্যই দেবো। জাস্ট ধরুন একটা কোন সিমিলার স্পেস, মানে একই জায়গার কথা বলছি, বাংলারই মানে পাঞ্জাবেরই কথা বলছি, সিমিলার টাইম, ঠিক আছে, কিন্তু যদি সিচুয়েশন ডিফারেন্ট হয় তখন কি হবে? তখন ভ্যালু চেঞ্জ হবে। কেন? সাতকর্ণীর নাম শুনেছেন নিশ্চয়। কার মেয়েকে বিয়ে করেছিল? মনে নেই? নক্ষত্র নহপান। ইতিহাসও পড়ছে না ছেলে মেয়েরা। রুদ্রাদমন, নহপান না, রুদ্রদমন। রুদ্রদমন তার জুনাগড় লিপিতে কি লিখছেন? যে সাতকর্ণীরা তার কুটুম্বে বলে মানে বলে ধ্বংস করেনি, জুনাগড় লিপিতে জানাচ্ছে। তার মানে বাংলা ভাষায় বলতে গেলে এরা বিয়ে করেছিল রুদ্রদমনের মেয়েকে। কেন? তারা তো নিজেরা সাতকর্ণী বা এরা যারা ছিল, এরা কোন জাতি ছিল? সাতকর্ণী, গৌতমীপুত্র, বলশ্রী, মাতা, কোন জাতি এদের? এদের বংশের নাম কি? সাতবাহন। সাতবাহন। তাহলে সাতবাহনরা নিজেদের ব্রাহ্মণ্য ধর্মের প্রচারক, ব্রাহ্মণ্য ধর্মের ধ্বজাধারী এইসব বলে প্রচার করতো, কিন্তু বিয়ে তো করেছিল এই জবন রুদ্রদমনের মেয়েকে। কেন? বাঁচবার জন্য। সিমিলার স্পেস মানে একই জায়গা, সিমিলার টাইম মানে সবাই তখন ব্রাহ্মণ্য ধর্মের প্রচারক, কিন্তু সিচুয়েশন তো চেঞ্জ হয়ে গেল। এটা একটু পুরোনো উদাহরণ, এক্সাম্পল। তারপরে ধরুন বর্তমানে আসি, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে ধরুন স্যার, এই যে অনেক মুসলিম ভাইরা রোজা রাখতে রাখতে ধরুন কারো রক্ত প্রয়োজন, রক্ত দেন, সেগুলো তো হবে স্যার এখানে ভ্যালু? তো রোজা রাখতে রাখতে রক্ত দেন, এতে না আছে কি ইসলামের মধ্যে? মানে কিছু খেতে মানা থাকেন না দুপুরের দিকে, তো অনেকে রক্ত দিয়ে ফেলেন, ওইটা বলছে কি সার্টেন সিচুয়েশন এরকম চলে আসে, জানেন হয়তো। ও, সেটা তো আমার জানা নেই যে রক্ত দেওয়াতে কোনো মানা আছে কিনা মুসলিম ভাইদের। সেটা তো আমাদের দু একটা ছেলে যখন আসবে কালকে ক্লাসে তখন জিজ্ঞেস করব, সকালের ক্লাসে বা সন্ধ্যের ক্লাসে আছে কিনা, এইটার নিষ্পত্তি তখন হবে। তো সিচুয়েশন চেঞ্জ হলে ভ্যালুও চেঞ্জ হয়। তারপরে যেমন ধরুন পাঞ্জাবের একটা উদাহরণ, এটা অল ওভার ইন্ডিয়াতে চলছে, সবাই জানে, পাঞ্জাব, হরিয়ানা, এখানে সিলেক্টিভ বেবি, সিলেক্টিভ বেবি বলতে মেল চাইল্ড, মেল চাইল্ড নিয়ে নিয়ে আপনারা জানেন, এটা আমার বলার তাৎপর্য মানে বলার পর উচিতই লাগবে না, দরকারই লাগবে না, যে সেন্সাস রিপোর্টে দেখা যাচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সেক্স রেশিও ইজ ইন হরিয়ানা অর পাঞ্জাব। তার মানে ওখানে পুরুষেরা বিয়ে করবার জন্য মেয়ে পাচ্ছেন না।
কিন্তু আপনি যদি দেখেন আশেপাশে রাজস্থান, পাঞ্জাব, ওইসব জায়গায় আবার খুব বড় রাজরাজার ব্যাপার আছে। আমরা আমাদের জাত ছাড়া বিয়ে দেবো না, মানে হরিয়ানাতে স্পেসিফিক ভাবে খাপ পঞ্চায়েতের নাম আপনারা শুনে থাকবেন। যদি না শুনে থাকেন তাহলে বুঝবো আপনি নিউজ পেপার পড়ছেন না বা কুরুক্ষেত্র যোজনা ম্যাগাজিন পড়ছেন না। খাপ পঞ্চায়েত, খাপ পঞ্চায়েতে কি বলা হচ্ছে, এটা কোনো অথরাইজড, নট অথরাইজড বাই গভর্নমেন্ট, এটা সোসাইটি অ্যাকসেপ্ট করেছে। আর এদের কাজকর্ম খুব ভয়ঙ্কর হয়। যদি কোনো দুটো ভিন্ন জাতির ছেলে মেয়ে বিয়ে করে, মাথা মুড়িয়ে ঘোল ঢেলে, হ্যাঁ, তারপরে মেয়েটাকে হয়তো আরো পাশবিক অত্যাচারও করে থাকে এরা। খাপ পঞ্চায়েত। এহেন অবস্থায় দেখা যাচ্ছে পাঞ্জাব আর হরিয়ানায় মেয়ের অভাব। কেন? তার ওখানে তো মেয়ে আছে। পাঞ্জাবের মেয়েরা হচ্ছে শুধুমাত্র এনআরআইদের বিয়ে করবো বলে বসে আছে, যারা কিনা কানাডা আমেরিকায় থাকে, বিয়ে করে তারা চলে যাবে। হরিয়ানা পাঞ্জাবের মেয়েরা বিয়ে করতে পারছে না, তারা কি করছে, এখন বাংলা থেকে যে সমস্ত মহিলাদের ওইখানে খেতে চাষ করা বা এই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মধ্যে অনেকেই ওখানকার ছেলেদের বিয়ে করে সেটেল হয়ে যাচ্ছে। তার নিজের জাত ছাড়া বিয়ে করবো না, খাপ পঞ্চায়েত যা করছিল। কিন্তু হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু কিছু জায়গায় এই জিনিসটা বাংলার মেয়েদের ওখানে বিয়ে হচ্ছে এবং সেটেলড হয়ে যাচ্ছে তারা ওখানে। তাহলে সিচুয়েশন চেঞ্জেস, ভ্যালু অলসো চেঞ্জেস। যদিও এই ভ্যালুটা রং, যে মেল চাইল্ড নেব, এর এফেক্ট তো পড়বেই। প্রসঙ্গত উল্লেখ করে দিই, চায়না এই 5-7 দিন হবে কি 10 দিন হবে 3 চাইল্ড পলিসি এনেছে। এটা কে কে জানে? যারা নিউজ পেপার পড়ছে তারা সবাই জানে। 3 চাইল্ড পলিসি কি বলছে? যদি না জানেন তাহলে এটা আপনাদের খুব ক্ষতিকর জিনিস। 1980-র দশকের পর থেকে 1 চাইল্ড পলিসি ছিল, যে একটাই মাত্র বেবি নেওয়া যাবে। সবাই প্রেফার্ড মেল চাইল্ড ওভারঅল। তারপরে 2015 না 16-তে ওরা 2 চাইল্ড পলিসি নিয়ে আসে, যাতে মানুষ মেল চাইল্ড ছাড়াও ফিমেল চাইল্ড মানে নেয়। তারপরে এই 2021 সালে আজকে তো 6 জুন, তো যেমন ধরুন হয়তো 28 বা 29 মে, 29 মে এরম টাইমে ওরা বললো 3 চাইল্ড পলিসি। 3 চাইল্ড পলিসিতে বলা আছে 3খানা বেবি একটা মানুষ সর্বাধিক নিতে পারে। তার মধ্যে যদি কোনো মানুষ তার বেবির লেখাপড়ার খরচ বা এসব খরচ চালাতে না পারে, তাহলে গভর্নমেন্ট বা স্টেট উইল বেয়ার দ্য কস্ট। তার কারণ কি, চীনে সাইজেবল নাম্বার অফ পপুলেশন এখন হয়ে গেছে 65+। অ্যাপ্রক্সিমেটলি বোধ হয় 30% মতন হয়ে গেছে, 30% কি 35% পপুলেশন 65+ হয়ে গেছে। তাহলে সেই লোকগুলো তো কাজ করতে পারবে না, তাহলে চীনের ফ্যাক্টরি থেকে কাজ করবে, তাদের পেনশন দিতে হবে, তাহলে সেই টাকাটা কোত্থেকে আসবে? এই সমস্ত অনেক কিছু চিন্তা ভাবনা করে সেনাতেও তো লোক লাগবে, কোত্থেকে আসবে? চীন এখন 3 চাইল্ড পলিসি এনেছে। আমার খুবই খারাপ লাগলো যে আপনারা কেউ একজন কিছু বললেন না এই বিষয়টা। কিছু পড়াশোনাও করছেন না, নিউজ পেপারও পড়ছেন না, কিভাবে হবে? যাই হোক, তারপরে আমরা এগোই। There are certain values which are universal. There are certain values which are universal. যেরকম আপনি জানেন, respecting elders, তারপর প্রোটেকশন অফ নেচার, এগুলো কালকে আমরা উদাহরণে আলোচনা করেছি। লাভ অ্যান্ড কেয়ার,
why some values are universal? এই যে there are certain values are universal, why some values are universal? বলুন, কিছু মূল্যবোধকে কেন বিশ্ব বা ইউনিভার্সাল করা হয়েছে বলতে পারেন? আন্দাজ? স্যার এগুলো বলুন। স্যার এগুলো তো সবাই মেনে নিয়েছে, মানে প্রথমে ভ্যালু, তারপর এথিক্স, এই পর্যায়ে যেতে যেতে মানে তো এথিক্স আর মানলো ভ্যালু কেন? এটাই তো আমার প্রশ্ন, যে হঠাৎ করে সবকিছু ছেড়ে দিয়ে মানতে গেল কেন? প্রবলেম क्या है? একটা একটা মানবিক মূল্যবোধ, হিউম্যানিটেরিয়ান। পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না, নাথিং। একটা পাতা পর্যন্ত এমনি নড়ে না, বায়ু প্রবাহ লাগে। তো সে জায়গায় সবাই মিলে কিছু কিছু জায়গায় মেনেই নিচ্ছে, কিছু বেসিক রিজনস আছে। few values are required. স্যার ছোটবেলা থেকে তাদেরকে ওইভাবে শিক্ষাপত্র দেওয়া হয়, মানে যাতে কারণ তারা তো আছে, শিক্ষাটা কেন দেওয়া হয়েছে? যে আপনি আমাকে স্যার বলে সম্মান দিচ্ছেন, এবং আমার বিষয়ে যখন কারোর সঙ্গে কথা বলেন তখনও স্যার বলেই বলেন। ওই নন্দ মালটা এরম আপনি বলেন না, আমি জানি। কিন্তু এই যে শিক্ষাটা আপনাকে দেয়া হয়েছে বা সবাই বলেছে শিক্ষককে সম্মান দিতে হয়, পিতামাতাকে দিতে হয়, তো এটা ভালো তো আমরা বুঝতে পেরেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু এমনি এমনি শুধু ভালো না বলে এটাকে দেওয়া হয় না। which are required for peaceful existence of society, যাতে সমাজটা নিয়ম শৃঙ্খলা নিয়মতান্ত্রিক ভাবে কেওস না তৈরি হয়। যেমন কি অন্যের বউকে নিয়ে টানাটানি করতে নেই। কেন? সিম্পল। কেন কি যখনই কেউ কারোর বউয়ের উপরে কুনজর দেবে, তো যার বউ সে তো রিটালিয়েট করবে, হয় খুনোখুনি হবে। আপনারা নিশ্চয় শোনেন মাঝে মাঝে ত্রিকোণ প্রেমের জোরে খুন, মানে জেরে খুন, শোনেননি? হোয়াট ইজ দ্যাট? ডাজ সোসাইটি অ্যালাউ? স্যার এইটা এখন লিগ্যাল হয়ে গেছে না? না, ত্রিকোণ প্রেম কোনোদিনই লিগ্যাল ছিল না, আজও নেই। আপনি বলতে পারেন অ্যাডাল্টারি এটা লিগ্যাল, লিগ্যাল ঠিক না, অ্যাডাল্টারিটা করা যেতে পারে, এটা সুপ্রিম কোর্ট বলছে। কিন্তু ত্রিকোণ প্রেম বা এই ধরনের অন্যের বুকে টানাটানি, এগুলো লিগ্যাল নয়, মানে অন্তত আমার মতে তো নয়। আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে অ্যাডাল্টারি কথা বলছেন। তাহলে এই অ্যাডাল্টারি যদি এখন সারা, মানে আমি ধরে নিই কি সবার বাড়িতে চলতে থাকছে, আমার বাড়িতে, আপনার বাড়িতে, সব বাড়িতে চলতে থাকছে, পার্সোনালি নেওয়ার দরকার নেই, তাহলে কি সমাজটা শান্তিপূর্ণভাবে থাকবে? প্রত্যেকেই তখন একে অপরকে খুন করা শুরু করবে। কিন্তু সবাই এটাকে মেনে নেবে না, সুপ্রিম কোর্ট বলুক আর রাষ্ট্রপতি বলুক, মেনে নেবে না। সোজা গুলি করে মেরে দেবে, যার কাছে বন্দুক নেই সে লাঠি দিয়ে মেরে দেবে, যার মারামারির ক্ষমতা নেই সে কিছু না কিছু করে মেরে দেবে। তাহলে কি সমাজটা শান্তিপূর্ণ, ল অ্যান্ড অর্ডার মেনটেন হবে? আমি এই এক্সাম্পলটা এই কারণে আপনাদের দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে এর এফেক্ট কি হতে পারে। এবং সুপ্রিম কোর্টের ওই রায়ের পরেও সুপ্রিম কোর্ট কি বলছে? দ্যাট মে বি এ গ্রাউন্ড ফর ডিভোর্স অর সেপারেশন। অ্যাডাল্টারি মে বি এ গ্রাউন্ড ফর সেপারেশন অর ডিভোর্স। তার মানে কি সুপ্রিম কোর্ট এটা বলছেন না যে ওটা ডিভোর্স করা যাবে না, ডিভোর্স হতেই পারে। তার মানে ব্যাপারটা এইটা আমি বলতে চাইছি যে কিছু রুলস এন্ড রেগুলেশন যেটা সমাজ মেনে নিয়েছে ইউনিভার্সাল, যেটা করতেই হবে জাস্ট ফর পিসফুল কোএক্সিস্টেন্স অফ সোসাইটি। Peaceful existence of society is the main reason for which we have devised such and such laws. বোঝা গেল না? আরো উদাহরণ দিতে হবে? সোসাইটি, তারপরে হচ্ছে কোঅপারেশন, মেইনটেইনিং অর্ডার। বুঝতেই পারছেন মেইনটেইনিং অর্ডার মানে এটা কি?
সুতরাং আপনাকে কিন্তু বুঝতে হবে যে যত ইউনিভার্সাল আছে সবকিছু ভালো বা আমাদের শেখানো হয়েছে তার একটা কারণ আছে। উইদাউট রিজন নাথিং হ্যাপেন্স। আপনাদের কজালিটির উপরে 10 মিনিটের লেকচার আমি দিইনি, দ্য রিলেশনশিপ বিটুইন কজ অ্যান্ড এফেক্ট। এবার আপনি বলতে পারেন আমেরিকাতে এই রেসপেক্টিং এল্ডার্স সব কিছু শেখানো হয় না, ওদের সমাজের মূল্যবোধ সম্পূর্ণ আলাদা, আমাদের মতো না। এখানে তবু একটা কথা কি আছে, আপনি আর রেসপেক্ট, ওখানে সবাই ইউ, রাষ্ট্রপতিও ইউ, হাজবেন্ডও ইউ, ওয়াইফও ইউ, ছেলেও ইউ, মেয়েও ইউ, সবাই ইউ, ইউনিভার্সাল ইউ। তুমি, যেটা আমাদের এখানে আপনি, তুমি, তুই, তিনটে সেট আছে। আর তারপরে যে সেটগুলো আছে আমি আর বললাম না, বন্ধুদের মধ্যে চলে। এইবার ওইখানে কি হয়, ওখানে ছেলে মেয়েরা বড় হলে, একটুখানি বড় হলেই তাদের বাড়ি থেকে বের করে দেয় বাবা মায়েরা, যায় বা নিজে খুঁটে খা। আপনি দেখবেন না যে ছেলে মেয়েরা ওখানে বাবা মায়ের সঙ্গে থাকে, এবং বুড়ো বুড়ো লোকগুলো আমেরিকাতে যারা বুড়ো হয়ে গেছে তারাও কোনো না কোনো হেলথ কেয়ার, কোনো না কোনো এর মধ্যে থাকে, তারাও ছেলেদের সঙ্গে থাকে না। খুব কম সংখ্যক হয়তো তার ছেলে বা মেয়ের সঙ্গে হয়তো আছে, খুব কম সংখ্যক, মানে আপনি ধরুন 1 লাখেও একজন না। তার কারণ তার সোসাইটাল ভ্যালু। এবার আমি আপনাদের 3টে সংজ্ঞা লেখাবো আজকে, এথিক্স, ভ্যালু, আর যদি মরাল হয় তো মরাল। না, এথিক্স আর ভ্যালুটাই লেখাবো, তারপরে দেখি আরো কিছু করা যেতে। তো ঠিক আছে, এবার আপনারা খাতায় লিখতে শুরু করে দিন। সবাইকে বুঝতে পারলাম এতক্ষণ যা বললাম, মানে বিশেষ করে এই ইউনিভার্সাল কেন আনা হয়েছে। বারবার বলছি, সংজ্ঞা যেটা লিখে দিচ্ছি সেইটাই হুবহু আপনাকে লিখতে হবে। কেন স্যার? ওই যে নিজের বুদ্ধি থেকে লিখবেন তো কিওয়ার্ড গুলো আপনি মিস করবেন, এত কিওয়ার্ড আপনি দিতে পারবেন না সাজিয়ে। আর আমি যেটা লিখে দিচ্ছি সেইটা আমি সরকারি একটা প্রতিবেদন থেকে তুলেছি ডাইরেক্ট। এথিক্স বলতে সরকার কি বলছে, কোন প্রতিবেদন? অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, সেকেন্ড এআরসির যে রিপোর্ট বেরিয়েছে তাতে এথিক্স আছে, সংজ্ঞা আছে। খুঁজে পেতে ওখান থেকে হুবহু কপি করে আপনাকে দিচ্ছি, আমার না, সরকারি এটা। এবার সরকারি পরীক্ষায় আপনি যদি নিজের মন থেকে লেখেন আপনি বুঝবেন। আচ্ছা, এথিক্স সবাই লিখে নিন। It is a system of accepted beliefs. It is a system of accepted beliefs. Norms, exactly, norms ওরা ইউজ করেনি, ওরা ইউজ করেছে মোস, MORES। আপনিও MORES ইউজ করবেন। আমি আপনার বোঝার জন্য লিখে দিলাম এই শব্দটা মানে নর্মস বা নিয়মাবলী। আপনি কিন্তু নর্মস ইউজ করবেন না, বারবার বলে দিচ্ছি, তার কারণ এটা সরকারি সংজ্ঞা, মোস। ঠিক আছে, হ্যাঁ। And values which control human behavior. তারপর হচ্ছে মোর্স। মোর্স মানে কিন্তু নর্মস, হ্যাঁ আমি লিখে দিয়েছি, বারবার লিখছি না। মোর্স স্পেসিফিক্যালি it is a system based on morals. Therefore,
THERE there, FORE4. Therefore, ETH ethics is treated as moral principles. Comma, that governs a person's or group's behavior. আচ্ছা, হলো এটা লেখা সবার? বা যারা স্ক্রিনশট নিয়ে রাখতে চাইছেন, আইদার ওয়ে স্ক্রিনশট লেখা যা ইচ্ছা আপনি করতে পারেন। তারপরে হচ্ছে সেকেন্ড মানে প্যারাগ্রাফ চেঞ্জ করে corruption is important manifestation ম্যানি জায়গায় ন্যানি হয়ে যাবে আর কি। যদি কোনো বানান ভুল লিখি আপনি আমাকে বলবেন। Corruption is important manifestation of failure of ethics. Definition according to second ARC মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন। তারপরে আচ্ছা একটা জিনিস বলে দিই, এই ওপরের প্যারাগ্রাফটা তারপরে যে দুটো লাইন হলো তো, তারপরে আমি ওয়েবসাইটে যেখান থেকে এটা নিয়েছিলাম সেখানটায় বেশ এমন ভাবে লেখা ছিল, এইটা বোঝা যাচ্ছিল না যে ডেফিনিশনস অ্যাকর্ডিং টু সেকেন্ড এআরসি বলতে আমার মনে হয় এইটাকেই বোঝানো হচ্ছে, এই ওপরেরটাকে না। তো আপনি না সেইভাবে জিনিসটাকে ট্রিট করুন। ডেফিনিশন আমি একটু এটাকে মুছে না লিখে এই জিনিসটা, হ্যাঁ, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। মানে এইটাও ওপরের কথাটাও সেকেন্ড এআরসি বলেছে আর কি, আবার নিচের কথাটাও সেকেন্ড এআরসি বলেছে, দুটোই। Definition according to second ARC. তো এবার আমরা যাচ্ছি। Ethics is set of standards that a society places on itself and which help guide behavior choices
and actions. ঠিক আছে, ডাবল ইনভার্টেড কমা এখানে শেষ হলো। এবার ইনভার্টেড কমার বাইরে একটু অন্য কালে দিলাম আর কি। এথিক্স ইজ এসেনশিয়ালি রুটেড ইন cultural context of society and set the guideline for desirable and undesirable behavior. নিচে ভুল করে নিচে এইখানটায় উপরে, হ্যাঁ বোঝা গেল? সবার লেখা হয়েছে বা স্ক্রিনশট নেওয়া হয়েছে? স্যার লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে। এবার হচ্ছে ভ্যালুজ। In ethics, value denotes the degree of importances of something or action with the aim of determining what actions are best to do or what way is best to live or to describe the significance of different actions. তারপরে প্যারাগ্রাফ চেঞ্জ করে values can be defined as broad preferences concerning
appropriate courses appropriate courses of actions or outcomes. In this regard, values reflect person's sense of right and wrong and what ought to be. Out মানে should মানে উচিত। ঠিক আছে, সবার লেখা হয়েছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাকিদের একটু ওয়েট করে নি 2-1 মিনিট। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। আচ্ছা, বাকি সব আছে না চলে গেল? ঠিক আছে, ওকে। এবার আমি আপনাদের একটা প্রশ্ন লিখতে দেবো, আপনারা লিখে আমাকে 10 মিনিট টাইম দেবো। 12টা 10 বাজে, 12টা 20 সময় আপনারা আমাকে জমা করবেন। প্রশ্নটা হচ্ছে, few people say, আপনারা আমাকে ওই কিসে জমা দেবেন? আপনারা আমাকে জমা দিতে পারেন ওই এটার চ্যাট বক্সেই জমা দেবেন, তাহলে দেখতে পাবো। বা ঠিক আছে, জমা দিতে হবে না, আপনারা কে কি লিখেছেন সেটুকু বললেই হবে আমাকে। কারণ জমা দেওয়ার লেখা দেখা একটু টাইম শর্ট করে যাবে। few people say that value keep changing with time and situation. বাংলাতে লিখলেও হবে। While others think that values are eternal, and universal. স্যার ইটারনাল মানে? পরীক্ষায় তো বলা যাবে না, মানে চিরন্তন। What is your opinion in this regard? এই বিষয়ে আপনার মতামত কি? Justify your answer. দেখুন, আপনারা কিন্তু ভ্যালু কি জিনিস জানেন, keep changes with time and situation জিনিসটা কি সেটাও আলোচনা করেছি একটু আগে আজকে। while other things that values are eternal and universal মানে কি একদম ফিক্সড, সেটাও আপনি জানেন। এবার বলছে তাহলে আপনার এই বিষয়ে কি অভিমত? জাস্টিফাই ইওর অ্যান্সার লিখুন, এটা 150 ওয়ার্ডের মধ্যে। স্যার বলুন। আচ্ছা, আগের দিন ওই একটা বলেছিলেন এম কে গান্ধী যেটা কোটটা,
ঠিক আছে, ওইটা লিখেছিলাম আপনাকে, তাহলে পাঠাচ্ছি এই হ্যাঁ, ওটা answer পরে, link- ওটা নিয়ে একটু পরে আলোচনা করব। আগে আপনি ঠিক আছে। ওটা আপনি পরে আমাকে দেবেন, বিকেলের দিকে, সন্ধ্যের দিকে আমরা ওটাও আছে। আলোচনা করবো, আজকের ক্লাসই করবো, ঠিক আছে? ঠিক আছে, এইটাকে এখন লিখে, এখন 12টা, আমার ট্যাবের ঘড়িতে 12টা 12 বাজে, আমি 12টা 22-23-এর সময় নেব। ততক্ষণ আপনি ক্লাস লিভ করতে পারেন, যার যেরকম ইচ্ছা, বা ক্লাসে থাকা অবস্থাতেও করতে পারেন। আমি এখন 10 মিনিট কথা বলছি না, 10 মিনিট পরে আমি আবার কথা বলবো। ওকে, স্ক্রিনটাও অফ করে দিচ্ছি, আপনারা নিজের মতন করুন। রেকর্ডিং স্টার্ট থাকছে। তাহলে স্যার লিভ করে গেলাম না, কারণ শুধু শুধু ঠিক আছে। নেটটা খাবে। হ্যাঁ হ্যাঁ।